হ্যাঁ, এইসব ডিজিজের পরে যে ডিজিজটা হাসপাতালে সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম। এটা কিভাবে প্রেজেন্ট করে? এটার প্রেজেন্টেশনটা হচ্ছে জেনারেলাইজড সোয়েলিং, দ্যাট ইজ ইডিমা নিয়ে। ইডিমা এবং স্ক্যান্টি মিচুরেশন। ইডিমা এবং স্ক্যান্টি মিচুরেশন নিয়ে আর কি কি ডিজিজ প্রেজেন্ট করে? আমি যদি শুধু ইডিমা নিয়ে প্রেজেন্ট করে বলি, তাহলে আমাদের আরো একটা পেশেন্ট যখন প্রেজেন্ট করে জেনারেলাইজড সোয়েলিং নিয়ে, আমরা জেনারেলাইজড সোয়েলিং কখন বলবো? আমরা জেনারেলাইজড সোয়েলিং বলবো যখন তার মানে বডির মোর দেন ওয়ান পার্ট যখন সোয়েলিং হবে, তখন আমরা সেটাকে জেনারেলাইজড সোয়েলিং বলবো। মনে করো তার একটা পা ফুলে আছে, এটাকে কিন্তু আমরা জেনারেলাইজড সোয়েলিং বলবো না, এটা হচ্ছে লোকালাইজড সোয়েলিং অফ হিজ লেগ। ধরো একটা পায়ে ব্যথা পেয়েছে বা একটা পায়ের মধ্যে একটা পোকা কামড় দিয়েছে, তখনও কিন্তু এই পাটা ফুলতে পারে, কিন্তু সেটা একটা পা ফোলা, হ্যাঁ, ইউনিল্যাটারাল। যখন তার ধরো পায়েও পানি আসছে, আমি সহজ বাংলায় বলি, পায়ে পানি আসছে, মুখ ফুলে গেছে, ল্যাপটপ দিয়ে ঢুকতে পারতেছি না, যখন তার পায়ে পানি চলে আসছে, তার মুখটা ফুলে গেছে, মোর দেন টু অর মোর এরিয়া ইনভলভ, তখন আমরা সেটাকে বলবো জেনারেলাইজড সোয়েলিং। তো এই জেনারেলাইজড সোয়েলিং নিয়ে যখন আসে, বড়দের চেয়ে বাচ্চাদের তফাৎ হচ্ছে বাচ্চাদের ডিজিজের প্রেজেন্টেশনটা একটু। যখন জেনারেল সোয়েলিং নিয়ে আসবে, আমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি কি? একটা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম, একটা হচ্ছে অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, তারপরে হচ্ছে সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন। এটা তোমরা বড়দের ক্ষেত্রে কখনোই পাবে না। সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন মানে তার ফল্টি ফিডিং এর কারণে প্রোটিন শরীরে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন হয়ে যে ইডিমা হয়, সেটা হচ্ছে সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন। এরপরে হচ্ছে কার্ডিয়াক কজ। ধরো তার কনজেনিটাল কোনো হার্ট ডিজিজ আছে, সেই কনজেনিটাল হার্ট ডিজিজ থেকে তার হার্ট ফেলিউর ডেভেলপ করেছে, সেখানেও তার জেনারেলাইজড সোয়েলিং ডেভেলপ করবে। ম্যাডাম ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের সেকেন্ড কজটা কি ছিল? হ্যাঁ, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে প্রথমটা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম, 2 নাম্বার হচ্ছে অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, APSGN। মুশকিলে পড়লাম তো, আমার এটা কেন ওপেন হচ্ছে না? জুম আপডেট করতে গেলে বলতেছি ইনস্টলেশন ফেইল্ড, রিট্রাই। কি করবো বলো তো, একজন আমাকে একটু সাজেশন দাও তো। আচ্ছা, নেট কানেকশনটা ঠিক আছে কিনা একটু দেখেন ম্যাডাম, এটার জন্য হতে পারে। কিসের জন্য? নেটের কানেকশনটা অনেক সময় ফল্টি থাকতে পারে, সেটার জন্য হতে পারে। ও, নেটের কানেকশনের জন্য না? দেখি। আচ্ছা, তাহলে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো কি কি? জেনারেলাইজড সোয়েলিং যদি নিয়ে আসে পেশেন্ট প্রেজেন্ট করে, প্রথম ডিডি হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম, সেকেন্ড হচ্ছে অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, থার্ড হচ্ছে সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন, ফোর্থ হচ্ছে কার্ডিয়াক ফেলিওর, হার্ট ফেলিওর, ফিফথ হচ্ছে তোমার ক্রনিক লিভার ডিজিজ। বাচ্চাদেরও কিন্তু ক্রনিক লিভার ডিজিজ হয়, তোমাদেরকে আমি অলরেডি পড়িয়েছি। হ্যাঁ, ক্রনিক লিভার ডিজিজ হয়ে যখন তার হেপাটিক ফেলিওর ডেভেলপ করে, তখন কি হয়? লিভার তখন প্রোটিন সিনথেসিস কমিয়ে দেয় বা হয় না অ্যাডিকুয়েটলি, তখন বডিতে হাইপোপ্রোটিনেমিয়া হয়, হয়ে তার জেনারেলাইজড সোয়েলিং হয়। আচ্ছা, এখন এই জেনারেলাইজড সোয়েলিং এর সাথে সাথে যখন পেশেন্ট প্রেজেন্ট করবে, বলবে যে সাথে সাথে তার স্ক্যান আছে, তখন কিন্তু আমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো আবার একটু ছোট হয়ে আসবে, সংকুচিত হয়ে আসবে। তখন আমার দুইটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকবে, একটা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম আর একটা হচ্ছে অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। আচ্ছা, একটা মিনিট আমাকে তোমরা সময় দাও, আমি আরেকটা ল্যাপটপ নিয়ে আসি, ল্যাপটপ ছাড়া আমি তো ইয়ে করতে পারবো না। সবার প্রেজেন্টেশন অলরেডি শেষ।
আরে এই মেসেঞ্জারের ইয়াটা আমার কাছে আর সহ্য হইতেছে না। এটা এটা মনে হয় ইয়াটাই পপ আপটাই, কিন্তু পপ আপটা এরকম থাকবে কেন? পপ আপ থাকবে গোল সাইডে আয়া থাকবে, আমি যখন নাও তখন নামবো, এটা মাই দেয়া করে বসে থাকে। ও সরি 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 সরি। ধীমান, তুমি একটু দেখো না হয় কিনা বাবা। আচ্ছা, তাহলে আমার যখন এসে বলবে যে জেনারেলাইজড সোয়েলিং এবং সাথে স্ক্যান্টি মিকচুরেশন, তখন কিন্তু আমার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হয়ে যাবে দুটো, একটা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম আর একটা হচ্ছে অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। এখন এই নেফ্রোটিক সিনড্রোম, আমার আজকের টপিক হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম। আজকের টপিক হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম। এখন নেফ্রোটিক সিনড্রোমের ডেফিনিশন হচ্ছে generalized edema, hypoproteinemia, generalized edema, তারপরে হচ্ছে হাইপারলিপিডেমিয়া, মোবাইলের মাঝে খালি গেম আর গেম। কই জুম, কই এটাতে জুম কোথায়? আচ্ছা, নেফ্রোটিক সিনড্রোম হচ্ছে তোমার ডেফিনিশন যদি আমি বলি তাহলে ইট ইজ হাইপোপ্রোটিনেমিয়া, ম্যাসিভ ইডিমা। আমি তো অন্য আইডি দিয়ে ঢুকবো, তুমি এটাতে ঢুকতেছো কেন? এই যে 995166 এটা দাও। হ্যাঁ, জয়েন এ মিটিং 995। আগে তো ফাইল ওপেন করতে হবে, ওই যে আমার নেফ্রোটিক সিনড্রোমের ফাইলটা এনে দাও। 9951666 960690 0690 90। আচ্ছা, তাহলে নেফ্রোটিক সিনড্রোমের যে ইয়েগুলো, এখন ফাইল ওপেন করে দাও। এক মিনিট, ইয়েতে যাও, পিসিতে যাও, পিসি এই যে, হ্যাঁ এটাতে, ওই যে আমার ফোল্ডার, মীনাক্ষী ফোল্ডার যেটা লেখা। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, এই যে নেফ্রোটিক সিনড্রোম। হ্যাঁ, এটা এডিট করতে পারবো না এডিট করা লাগবে না আমার, জাস্ট হ্যাঁ জাস্ট দেখতে পারবো ইয়ে হবে তো, শো করবে তো। করতে পারবো এই যে এখানে থাকবে হ্যাঁ দাও, শেয়ার স্ক্রিনে দিব আনমিউট করো, আমি শেয়ার স্ক্রিন দাও। হ্যাঁ কাটতে হবে আচ্ছা, এটা কাটি দাও। কিন্তু তোমার ইটসেলফ কোনো ডিজিজ না, এটা হচ্ছে একটা ম্যানিফেস্টেশন অফ ডিজিজ। এটা সিনড্রোম, এই সিনড্রোমটা আমরা এই চারটা জিনিস শিখতে হচ্ছে ম্যাসিভ প্রোটিনুরিয়া, হাইপোঅ্যালবুমিনেমিয়া। কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে তো? জি না ম্যাম, বোঝা যাচ্ছে না ম্যাম। এখন আপনি চাইলে ম্যাম হচ্ছে গিয়ে ইয়ে মানে ফোনের ইয়েটা ডিসকানেক্ট করতে পারেন ম্যাম, বিকজ তো ল্যাপটপে এখন ইয়ে করতেছেন।
শোনা যায় না, শোনা যায় না। Scan maturation, DD, post capability, post and inspected, and inspection. Clinical syndrome characterized by massive proteinuria, hypoalbuminemia, edema, and hyperlipidemia. এবং আমরা এই নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনিউরিয়াটা কখন বলছি? যখন তার প্রোটিনটা 40 মিলিগ্রাম পার মিটার স্কয়ার পার আওয়ার যাচ্ছে, তখন আমরা বলতেছি। আচ্ছা, তার আগে আমি একটু বলি। হ্যাঁ, আমাকে একটু বলো তো শোনা যাচ্ছে কিনা? জি ম্যাডাম, এখন শোনা যাচ্ছে। করতে পারতেছি না তাদের সাথে। ইমান, তোমরা জানো আমাদের দুটো কিডনি আছে। প্রত্যেকটা কিডনি প্রায় 1 মিলিয়ন নেফ্রন দিয়ে তৈরি। এই নেফ্রনের একটা পার্ট হচ্ছে গ্লোমেরুলাস, আর একটা হচ্ছে টিবিউল। তো এই গ্লোমেরুলাস দিয়ে যখন আমাদের ব্লাড কি হয়, কিডনিতে যখন ঢুকে রেনাল আর্টারি দিয়ে, তারপর এই রেনাল আর্টারিটা অনেকগুলো ব্রাঞ্চে ভাগ হওয়ার পরে এটা আর্কুয়েট আর্টারি, তারপরে হচ্ছে তোমার আর্কুয়েট আর্টারি ইন্টারলোবার আর্টারি হয়, তারপর এখান থেকে আর্কুয়েট আর্টারি হয়, আর্কুয়েট আর্টারি থেকে এগুলো অ্যানাটমিতে পড়ছো, ইন্টারলোবিউলার আর্টারি হয়। ইন্টারলোবিউলার আর্টারি থেকে আবার কি হয়, ওই যে এফারেন্ট আর্টেরিওলটা তৈরি হয়। ইন্টারলোবিউলার আর্টারি থেকে তৈরি হয় আমাদের এফারেন্ট আর্টারি। এই এফারেন্ট আর্টারিওল থেকে কি হয়, এফারেন্ট আর্টারিওলতে গ্লোমেরুলাসে যায়, গিয়ে এখানে একটা স্পেশালাইজড ক্যাপিলারি নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের কাজ কি? এই নেটওয়ার্কের কাজ হচ্ছে তোমার এই যে আমাদের যে ব্লাডটা যাচ্ছে সেটাকে ফিল্টার করে। এখন এই ফিল্টার করতে গিয়ে ক্যাপিলারি যে নেটওয়ার্ক আছে, এখান দিয়ে আমাদের বডির যে প্রোটিন গুলো সেগুলো কিন্তু পাস করে না। অ্যালবুমিন, গ্লোবিউলিন, হাই মলিকুলার ওয়েট যত প্রোটিন আছে কোনোটা পাস করে না। এই নেফ্রোটিক সিনড্রোম আমরা কখন বলবো? নেফ্রোটিক সিনড্রোম হচ্ছে যখন আমাদের এই ক্যাপিলারি দিয়ে যখন প্রোটিন গুলো পাস করে যাবে, ম্যাসিভ প্রোটিনিউরিয়া হবে, তখন সেটা হচ্ছে এই ম্যাসিভ প্রোটিনিউরিয়া হওয়ার কারণে কি হয়, আমাদের ব্লাডে অ্যালবুমিন লেভেলটা কমে যায়। সো দেয়ার ইজ হাইপোঅ্যালবুমিনেমিয়া। এই হাইপোঅ্যালবুমিনেমিয়া যখন হয়, তখন আমাদের ভাস্কুলার স্পেসে কি হয়, কলয়েড অস্মোটিক প্রেসারটা কমে যায়। তো কলয়েড অস্মোটিক প্রেসার যদি কমে যায়, তখন পানি কি হয়, ওয়াটার মুভস আউট অফ দ্য ভাস্কুলার স্পেস, ইন্টারস্টিশিয়াল স্পেসের দিকে পানিটা চলে যায়। তখন হয় কি, আমাদের ইডিমা হয়। এবং এই ইডিমা হলো, আর যেহেতু ম্যাসিভ প্রোটিনিউরিয়া হচ্ছে, হাইপোঅ্যালবুমিনেমিয়া হচ্ছে, তো অ্যালবুমিন যেহেতু কমে যাচ্ছে, তার আমাদের লিভার কি হয়, লিভারের কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। সে তখন করে কি, আরো প্রোটিন বেশি বেশি সিনথেসিস করে। তো এই প্রোটিন সিনথেসিস করতে গিয়ে তো সে সিলেক্টিভলি শুধু প্রোটিন না, সে লাইপোপ্রোটিন এগুলো সিনথেসিস বেড়ে যায়। এবং এখানে কিছু লাইপোপ্রোটিন লাইপেজ লস হওয়ার কারণে, এগুলোর পরিমাণ কমে যাওয়ার কারণে এই যে এত লাইপোপ্রোটিন তৈরি হচ্ছে, সেই লাইপোপ্রোটিনটা ভাঙতে পারে না। এর জন্য এখানে কি হয়, হাইপার লিপিডেমিয়া হয়। তাহলে এই চারটা জিনিস হলে আমি বলতেছি নেফ্রোটিক সিনড্রোম। এটা হচ্ছে ম্যাসিভ প্রোটিনিউরিয়া, হাইপোঅ্যালবুমিনেমিয়া, ইডিমা এন্ড হাইপারলিপিডেমিয়া।
আর এই প্রোটিনটা যখন আমাদের কিডনি দিয়ে কিন্তু যখন ব্লাডটা পাস করে অল্প অল্প কিছু প্রোটিনিউরিয়া কিন্তু আমাদের হয়, যেটার পরিমাণ হচ্ছে 150 মিলিগ্রাম পার ডে। এটা হচ্ছে টিউবুলার সিক্রেটরি কিছু নরমাল প্রোটিন, খুব অল্প 150 মিলিগ্রাম প্রতিদিন 150 মিলিগ্রাম। কিন্তু সেটা যখন তোমার বেড়ে মোর দেন 40 মিলিগ্রাম পার মিটার স্কোয়ার পার আওয়ার, দ্যাট ইজ 1 গ্রাম পার মিটার স্কোয়ার। একটা মানুষের যদি বডি সার্ফেস এরিয়া 0.7 হয়, দেন তার 0.7 গ্রাম প্রোটিন যাবে প্রতিদিন, তার মানে 700 মিলিগ্রাম। হ্যাঁ, অথবা আমরা এটা বলতে পারি যদি ইউরিনের যদি প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও মোর দেন 2 হয়, ইউরিনের যে প্রোটিন যাচ্ছে এবং ইউরিনের যে ক্রিয়েটিনিন দুইটার রেশিও যখন মোর দেন 2 হবে, তখন আমরা বলবো নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনিউরিয়া। আচ্ছা, এখন হোয়াট আর দ্য কজেস অফ নেফ্রোটিক সিনড্রোম? নেফ্রোটিক সিনড্রোম দুইটা কারণে হতে পারে, একটা হচ্ছে প্রাইমারি অর ইডিওপ্যাথিক, আর একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি অর ইডিওপ্যাথিক এর মধ্যে এই তিনটা কারণ: মিনিমাল চেঞ্জ ডিজিজ, ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস, মেমব্রেনাল প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, এই তিনটা। এর মধ্যে বাচ্চাদের জন্য হচ্ছে মিনিমাল চেঞ্জ ডিজিজটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। মোর দেন 90% কেস হচ্ছে caused by more than 95% কেস হচ্ছে বাই মিনিমাল চেঞ্জ ডিজিজ ইন কেস অফ চিলড্রেন। আর খুব অল্প একটা পোর্শন হচ্ছে ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস। There are also some secondary causes of nephrotic syndrome. এর মধ্যে হচ্ছে ইনফেকশন, যেমন হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, এইচআইভি, ম্যালেরিয়া, সিফিলিস, টক্সোপ্লাজমা। There are some drugs which cause nephrotic syndrome also: captopril, penicillamine, gold, NSAID. এবং এখানে কিছু সিস্টেমিক ডিজিজ আছে যেগুলোতে নেফ্রোটিক সিনড্রোম হয়: এসএলই এবং হেনোক্সানলিন পারপুরা। এসএলই জানো তোমরা, সিস্টেমিক লুপাস ইরিথেমাটোসিস। ম্যালিগনেন্সি যেমন লিউকেমিয়া, লিম্ফোমা। এছাড়া অ্যালার্জিক রিঅ্যাকশন, বি স্টিং অ্যালার্জি, এরপরেও নেফ্রোটিক সিনড্রোম হতে পারে, বাট দিজ আর আনকমন। প্যাথোজেনেসিস, আমি অলরেডি প্যাথোজেনেসিস বলে ফেলেছি। এই যে গ্লোমেরুলার ক্যাপিলারি ওয়াল, যেটা এটার তিনটা ওয়াল আছে, তিনটা লেয়ার আছে। একটা হচ্ছে গ্লোমেরুলার এন্ডোথেলিয়াল সেল, মাঝখানে হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, তারপরে হচ্ছে পোডোসাইট। তাহলে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনের একদিকে হচ্ছে এন্ডোথেলিয়াল সেল, আর একদিকে হচ্ছে পোডোসাইট। এই তিনটা লেয়ার একসাথে একটা ফিল্ট্রেশন ব্যারিয়ার হিসেবে কাজ করে। এই ফিল্ট্রেশন ব্যারিয়ারটা কি করে? আমাদের প্রোটিন এবং লার্জ মলিকুলকে ক্যাপিলারি লুমেন থেকে ইউরিনারি স্পেসে যেতে বাধা দেয়, prevent protein and large molecules from passing from the capillary lumen into the urinary space. কিন্তু এই in idiopathic and secondary nephrotic syndrome, due to some unknown reason বা or immune or non-immune insult to the podocyte, এবং এই পোডোসাইটে কি হয়, এই আমাদের যে তিনটা লেয়ার আছে, বেসমেন্ট মেমব্রেন, পোডোসাইট, আর একদিকে হচ্ছে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। এই পোডোসাইটের মধ্যে কিছু ফুড প্রসেস আছে, এগুলা একটা আরেকটার সাথে ইন্টারডিজিটেট করে থাকে, এবং এখানে একটা স্লিট ডায়াফ্রাম থাকে। যখনই এই ইন্টিগ্রিটিটা নষ্ট হয়ে যায়, তখন ডিউ টু সাম আননোন রিজন, এখানে কিন্তু অ্যাকচুয়াল কজ জানা যায় না, মিনিমাল চেঞ্জ ডিজিজে কি হয়, এই পোডোসাইটের মধ্যে ডিফেক্ট হয়ে অল্টারেশন অফ পারমেবিলিটি অফ গ্লোমেরুলার ফিল্ট্রেশন ব্যারিয়ার। যেহেতু এই পারমেবিলিটিটা অল্টার্ড হয়ে যায়, সেজন্য এখানে অ্যালবুমিন ক্রস করে ইউরিনারি স্পেসে চলে যায়। প্রচুর অ্যালবুমিন, নর্মালের চেয়ে অনেক বেশি বেশি অ্যালবুমিন তখন আমাদের ইউরিন দিয়ে বের হয়ে যায়। বের হওয়ার কারণে কি হয়, এখানে ম্যাসিভ অ্যালবুমিন লসের জন্য কি হয়, হাইপো অ্যালবুমিনেমিয়া হয়। ম্যাসিভ হাইপো অ্যালবুমিনেমিয়া বেশি হওয়ার কারণে কি হয়, একটা ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে এটা ফার্স্ট অ্যাপিয়ার ইন ফেস, দ্যাট ইজ পেরিঅরবিটাল ইডিমা, তারপরে এটা জেনারেলাইজড হয়। এটা দিয়ে আমরা অন্যান্য ডিডি থেকে ডিফারেন্সিয়েট করতে পারি। যেমন ধরো যদি কার্ডিয়াক কজ হয়, ইডিমা প্রথমে আসবে ডিপেন্ডেন্ট পার্টে, দ্যাট ইজ পায়ে, আর যদি লিভার কজ হয় প্রথমে আসবে অ্যাবডোমেনে। কিন্তু যদি রেনাল কজ হয়, ইডিমা ফার্স্ট অ্যাপিয়ার ইন ফেস। এছাড়া অন্যান্য জায়গায়ও ইডিমা থাকতে পারে, যেমন ধরো প্লুরাল এফিউশন হতে পারে, অ্যাসাইটিস। নেফ্রোটিক সিনড্রোমের পেশেন্ট কিন্তু অ্যাসাইটিস থাকে, যেটা পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিসে ইউজুয়ালি অ্যাসাইটিস হয় না। স্ক্যান্টি মিকচুরেশন, এবং এখানে কালার অফ ইউরিন কিন্তু নর্মাল,
যেটা দিয়ে আমরা তাকে ডিফারেন্সিয়েট করব ফ্রম এপিএসজিএন। এপিএসজিএন এ কালার অফ ইউরিন থাকবে হাই কালার, কোকা-কোলা কালার, এবং সাথে যে ক্লিনিক্যাল ফিচার থাকে যেমন কিছু কনস্টিটিউশনাল ফিচার থাকতে পারে, অ্যানোরেক্সিয়া, অ্যাবডোমিনাল পেইন, ডায়রিয়া। আমি এক্সামিনেশন এছাড়া যদি পেশেন্ট কমপ্লিকেশন নিয়ে আসে তখন কমপ্লিকেশনের ফিচার গুলো সাথে থাকে। ইডিমা এবং স্ক্যান্টি মিকচুরেশন থাকবে, সাথে সে কাফ রেসপিরেটরি ডিস্ট্রেস কমপ্লেইন করতে পারে, অ্যাবডোমিনাল পেইন কমপ্লেইন করতে পারে, তার পেইন এন্ড রেডনেস অফ টেন্ডার অফ স্কিন অফ অ্যাবডোমেন যদি তার স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস থাকে, ফিভার এন্ড ডিসইউরিয়া থাকবে যদি ইউটিআই হয়, তারপর স্ট্রোকের ফিচার থাকতে পারে যদি থ্রম্বো এম্বোলিজম কমপ্লিকেশন হয়। আর একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে মিনিমাল চেঞ্জ নেফ্রোটিক সিনড্রোম, সেখানে গ্রস হিমাচুরিয়া এবং হাইপারটেনশন ইউজুয়ালি থাকে না। এক্সামিনেশন করলে আমি কি পাবো? তার জেনারেলাইজড সোয়েলিং পাবো, হিউজ এসাইটিস, সোয়েলিং অফ স্ক্রুটাম উইথ ক্র্যাকস এন্ড ফিশারিং অফ স্কিন। তারপর প্লুরাল ফিউশন থাকলে সেটার ফিচার পাবো। পালস হবে উইক, লো ভলিউম পালস, ব্লাড প্রেশারটা লো থাকবে, এবং ফিচার অফ পেরিটোনাইটিস থাকবে যদি তার থাকে পেরিটোনাইটিস, যেমন অ্যাবডোমিনাল ওয়ালটা শাইনি থাকবে, রিজিড থাকবে, আর বাউল সাউন্ডটা তখন অ্যাবসেন্ট থাকবে। নিউমোনিয়া যদি থাকে তার ফিচার পাবো আমরা, যেমন তার টেম্পারেচার রেজড থাকবে, ট্যাকিপনিয়া থাকবে, রেসপিরেটরি রেট বেশি থাকবে, চেস্ট ইনড্রয়িং থাকবে, এবং লাং ফিল্ডে আমরা ক্রেপিটেশনস পাবো। যদি সে অনেকদিন স্টেরয়েড খাওয়ার কারণে টক্সিসিটি ডেভেলপ করে, দেন ফিচার অফ স্টেরয়েড টক্সিসিটি পাওয়া যাবে। এরপর আমি যদি তার বেডসাইড, এটা মাস্ট, নেফ্রোটিক সিন্ড্রোমের পেশেন্ট অবশ্যই এইটা আমাদেরকে করতে হবে, বেডসাইড ইউরিন ফর হিট কোয়াগুলেশন টেস্ট। এখানে আমি 3+ প্রোটিনুরিয়া পাবো। এটা আমরা বেডসাইড হিট কোয়াগুলেশন টেস্ট সরাসরি ইউরিনটাকে জাল দিয়ে হিট দিয়েও করতে পারি, অথবা ডিপস্টিক দিয়ে করতে পারি, এবং পেশেন্ট ইনিশিয়াল অ্যাটাক নিয়ে আসতে পারে অথবা রিল্যাপস নিয়েও প্রেজেন্ট করতে পারে। ইনভেস্টিগেশন কি করব? আমি একটা ইউরিন RECS করব, আর ডিজিজটা কনফার্ম করা। আমার ইনভেস্টিগেশন করার উদ্দেশ্য হচ্ছে, প্রথমটা হচ্ছে ডায়াগনোসিস কনফার্ম করা, দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে তার কোনো কমপ্লিকেশন আছে কিনা সেটা দেখা, থার্ডলি হচ্ছে তার অন্যান্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো এক্সক্লুড করা। এবং আমি এই ডিটেইলস ইনভেস্টিগেশন করব প্রথম অ্যাটাকে। ফার্স্ট অ্যাটাকের সময় আমি সব ইনভেস্টিগেশন করব, সাবসিকুয়েন্ট অ্যাটাকে আমি আর ডিটেইলস ইনভেস্টিগেশনে যাব না। ইউরিন RE করে আমি কি পাবো? এখানে আমি প্রোটিনিউরিয়া পাবো, এবং কাস্ট পেতে পারি, কিন্তু গ্র্যানুলার এন্ড হায়ালিন কাস্ট। এই ক্ষেত্রে কিন্তু আমি ইউরিনে কোনো RBC পাবো না, পাসেল পাবো যদি ইনফেকশন থাকে। তারপরে হচ্ছে 24 আওয়ার ইনার টোটাল প্রোটিন করে আমি এই ডিজিজটাকে কনফার্ম করতে পারি, মানে নেফ্রোটিক সিনড্রোম যে সেটা কনফার্ম করতে পারি। এখানে 24 আওয়ার ইনার টোটাল প্রোটিন মোর দেন 1 গ্রাম পার মিটার স্কয়ার পার ডে হবে, এবং স্পট ইউরিনারি প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও মোর দেন 2। যদি এই দুইটা আমি একসাথে করব না, যদি আমি 24 আওয়ার ইনার টোটাল প্রোটিন করি, দেন এটা আর দরকার নাই। এটা যদি না করতে পারি, তখন আমি স্পট ইউরিনারি প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও, সিরাম কোলেস্টেরলটা বেশি থাকবে, সিরাম অ্যালবুমিন, ইলেকট্রোলাইটস, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, C3 লেভেল, এগুলো হচ্ছে অন্যান্য কমপ্লিকেশন গুলো, অন্যান্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো এক্সক্লুড করার জন্য, বা অন্যান্য ইটিওলজি গুলা এক্সক্লুড করার জন্য। কমপ্লিট ব্লাড কাউন্ট করব কেন? কারণ আমি ইনফেকশন যদি থাকে, আমি সিবিসি করলে তার কাউন্টটা বাড়বে, WBC কাউন্ট বাড়বে। এছাড়া আমি আরো কিছু ইনভেস্টিগেশন করব ফার্স্ট অ্যাটাকের সময়, সেটা হচ্ছে ব্লাড ফর HBsAg, anti-HCV। এগুলা কেন করব? কারণ যে সেকেন্ডারি কজ গুলো এক্সক্লুড করার জন্য। চেস্ট এক্সরে কেন করব? চেস্ট এক্সরে হচ্ছে নিউমোনিয়া আছে কিনা সেটা দেখার জন্য। এছাড়া প্লুরাল এফিউশন থাকলেও আমি চেস্ট এক্সরে করে বুঝতে পারবো। ইউরিন ফর কালচার সেন্সিটিভিটি, ইউরিনে কোনো ইনফেকশন আছে কিনা, UTI আছে কিনা সেটা দেখার জন্য। আল্ট্রাসোনোগ্রাম অফ চেস্ট অ্যাবডোমেন আমরা ইউজুয়ালি করি না, আমাদের যদি কোনো সন্দেহ থাকে যে অ্যাবডোমেন খুব হিউজলি সোলেন হয়ে আছে, ভিতরে কোনো কনফিউশন থাকলে সাধারণত করা হয় না। ANA অ্যান্টি-DS DNA করব আমরা, পার্টিকুলারলি যদি কোনো ফিমেল পেশেন্ট নেফ্রোটিক সিনড্রোম নিয়ে প্রেজেন্ট করে, দেন এটা করতেই হবে টু এক্সক্লুড সিস্টেমিক লুপাস ইরিথেমেটোসিস। রেনাল বায়োপসি আমরা কিছু স্পেশাল সিচুয়েশনে করব, সাধারণত করি না বাচ্চাদের রেনাল বায়োপসি। কখন? যখন তার এজ অফ অনসেটটা লেস দেন 1 ইয়ার হবে, অথবা মোর দেন 12 ইয়ার হবে, যখন গ্রস হিমাচুরিয়া, পারসিস্টেন্ট মাইক্রোস্কোপিক হিমাচুরিয়া, এগুলো যদি পারসিস্টেন্টলি থাকে, হাইপারটেনশন, রেনাল ইনসাফিসিয়েন্সি, হাইপোকমপ্লিমেন্টেমিয়া, এগুলো যদি পারসিস্টেন্টলি থাকে, তখন আমরা রেনাল বায়োপসির চিন্তা করব। সাসপেক্টেড সেকেন্ডারি কজ অফ নেফ্রোটিক সিনড্রোম, তাহলে রেনাল বায়োপসি কিন্তু আমরা বলবো না,
আমাদেরকে নেফ্রোটিক সিন্ড্রোমের ইনভেস্টিগেশন জিজ্ঞেস করলে আমি আগে যতগুলো বলেছি শুধুমাত্র সেইগুলা। আর যদি রিল্যাপস নিয়ে আসে সেক্ষেত্রে আমি শুধুমাত্র ইউরিন আরইসিএস করব আর একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করব। যদি নিউমোনিয়ার ফিচার থাকে একটা চেস্ট এক্সরে করব। আর বাকি ইনভেস্টিগেশন গুলো আমরা রিল্যাপসের সময় আর লাগে না। ট্রিটমেন্ট, এখানে ট্রিটমেন্ট হচ্ছে একটা হচ্ছে সাপোর্টিভ কেয়ার আর একটা হচ্ছে স্পেসিফিক ট্রিটমেন্ট, আর একটা হচ্ছে ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন। সাপোর্টিভ কেয়ারের মধ্যে হচ্ছে ডায়েট। আমরা নেফ্রোটিক সিন্ড্রোমে আসলে কি ইনভেস্টিগেশন দিবে একটু আবার হ্যাঁ বলো কি আসলে বলেন তো? রিল্যাপস নিয়ে আসলে ইনভেস্টিগেশন দিব। জি, রিল্যাপস আসলে আমরা শুধুমাত্র একটা ইউরিন রুটিন এন্ড মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করব, যে তার 4+ প্রোটিন ইউরিয়া হচ্ছে কিনা সেটা দেখবো আমরা। আর বেডসাইড ইউরিন তো আমরা করব প্রতিদিন। আর সাথে আমরা একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করব, সেটা হচ্ছে ইনফেকশন আছে কিনা দেখার জন্য। আর যদি নিউমোনিয়ার ফিচার থাকে আমরা একটা চেস্ট এক্সরে করব। এগুলো করার উদ্দেশ্য হচ্ছে আমার রিল্যাপস আসলেও কিন্তু আমাকে স্টেরয়েড দিতে হবে। তো স্টেরয়েড দিতে হলে তার ইনফেকশন ফ্রি থাকতে হবে। সে আসলো নেফ্রোটিক সিন্ড্রোমের রিল্যাপস নিয়ে, সাথে তার নিউমোনিয়া আছে, আমি কিন্তু স্টেরয়েড দিতে পারবো না। তার নিউমোনিয়া ভালো করে বা ইউটিআই আছে সাথে, আমি স্টেরয়েড দিতে পারবো না। আমার ইনফেকশনটা কন্ট্রোল করে তারপরে আমাকে স্টেরয়েড দিতে হবে। এই জন্য রিল্যাপস নিয়ে আসলে আমরা শুধুমাত্র ইউরিন আরিটা করব আর ইনফেকশন স্ক্রিনিং করব। আর বাদ বাকি যে ইনভেস্টিগেশন গুলো 24 আওয়ার ইনার টোটাল প্রোটিন, তারপর আরো যে বললাম আমি সেকেন্ডারি কজ এক্সক্লুড করার জন্য, এগুলো আমরা শুধুমাত্র ফার্স্ট অ্যাটাকের সময় করব। আচ্ছা, এখানে কয়েকটা কথা আসছে, রিল্যাপস, রেমিশন। তারপরে রেমিশন মানে কি? রিমিশন মানে হচ্ছে আমি যখন আসার পরে ট্রিটমেন্ট শুরু করলাম, শুরু করার পরে সে যখন কনজিকিউটিভ 3 ডেজ ইউরিনটা যখন ট্রেস অথবা প্রোটিন ফ্রি হবে, তখন আমি বলবো যে সে রেমিশনে গেছে। দ্যাট ইজ রেমিশন। সে ভালো হয়ে গেল, আমরা বাড়ি পাঠিয়ে দিলাম তার বাদ বাকি ট্রিটমেন্ট দিয়ে। এরপর সে আরেকবার, আমরা কিন্তু তাকে ফলো আপে আমরা তাকে কিন্তু অ্যাডভাইস করে দিব যে সকাল সে যখন সুস্থ থাকবে তখনও উইকলি 2 দিন সে ইউরিনটা টেস্ট করবে ফর প্রোটিন ইউরিয়া, অথবা যদি তার মুখটা ফুলে যায় তখন সে ইউরিনটা টেস্ট করবে। এবং যদি দেখা যায় যে প্রোটিন ইউরিয়া দেখা যাচ্ছে তখন সে আবার প্রতিদিন টেস্ট করবে। এবং যদি 3টা কনজিকিউটিভ ডেতে তার 3+ or 4+ প্রোটিন ইউরিয়া থাকে, তখন আমরা সেটাকে বলি রিল্যাপস। তাহলে রেমিশন, রিল্যাপস, রেমিশন। এরপর আরো কিছু যেমন স্টেরয়েড সেনসিটিভ, যখন স্টেরয়েডে সে রেসপন্স করবে সেগুলো হচ্ছে স্টেরয়েড সেনসিটিভ। আর স্টেরয়েড যখন আমরা আরেকটা টার্ম আছে স্টেরয়েড ডিপেন্ডেন্ট। যদি সে ট্রিটমেন্ট পাচ্ছে, হ্যাঁ স্টেরয়েড পাচ্ছে, তার মাঝেই যদি আবার তার 3 কনজিকিউটিভ ডেতে 3+ or 4+ প্রোটিন ইউরিয়া আসে, অথবা যদি আফটার কমপ্লিশন অফ স্টেরয়েড 15 ডেজের মধ্যে যদি তার আবার রিল্যাপস হয়, তখন আমরা এটাকে বলি স্টেরয়েড ডিপেন্ডেন্ট নেফ্রোটিক সিনড্রোম। আর যদি আমি স্টেরয়েড ট্রিটমেন্ট দেওয়ার পরে 8 উইকস পরেও কোনো রেসপন্স না হয়, তার পারসিস্টেন্টলি প্রোটিন ইউরিয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা বলি স্টেরয়েড রেজিস্ট্যান্ট নেফ্রোটিক সিনড্রোম। আচ্ছা, এগুলা আমি ফার্স্ট অ্যাটাক নিয়ে আসলো, তখন আমি তার সাপোর্টিভ কেয়ার দিব। ডায়েট হচ্ছে আমরা সাধারণত তাকে নর্মাল ডায়েট দিই, প্রোটিন, অ্যাডিকুয়েট প্রোটিন, ক্যালোরি, কিন্তু তার ফ্যাটটা একটু রেস্ট্রিকশন করে দিই। 30% not more than 30% calorie from fat, from unsaturated fat. আর যদি মার্ক ইডিমা থাকে তখন আমরা সল্ট রেস্ট্রিকশন করি, ফ্লুইড রেস্ট্রিকশন করি। আদারওয়াইজ তার ফ্লুইডে কোনো রেস্ট্রিকশনের দরকার নেই। ফ্লুইড neither restricted nor encouraged unless edema is severe. কিভাবে আমরা ইডিমা ম্যানেজ করব? সে তো তার আসার কারণই হচ্ছে জেনারেলাইজড সোয়েলিং বা ইডিমা, তার শরীর ফুলানি আসছে। আমরা কিভাবে ম্যানেজ করব? এখানে আমরা তাকে ডায়োরেটিক্স দিব, ওরাল ফ্রুসিমাইড দিব। যদি ওরাল ফ্রুসিমাইড না হয় আমরা আইভি ডায়োরেটিক্সে যাব। কিন্তু এখানে আমাদের কিছু কশন নিতে হবে। তার যদি হাইপোভলিমিয়া থাকে তখন আমাদেরকে কশাসলি দিতে হবে। এবং যদি খুব রেজিস্ট্যান্ট ইডিমা হয়, যে কমতেছে না, সেই ক্ষেত্রে আমরা তাকে অ্যালবুমিন ইনফিউশন দিয়ে ডায়োরেটিক্স দিই। অ্যান্টিবায়োটিক দিব যদি ইনফেকশন থাকে। অ্যান্টাসিড, রেনিটিডিন দিব যদি তার অ্যাবডোমিনাল পেইন থাকে। এবং এখানে আমরা স্টেরয়েড যেহেতু দিচ্ছি, সাথে অ্যান্টাসিড বা রেনিটিডিন দিতে হয়। ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন, যদি সে মোর দেন 3 to 4 মান্থ যদি আমরা তাকে স্টেরয়েড দিই, সেক্ষেত্রে আমরা ক্যালসিয়ামও তাকে সাপ্লিমেন্ট দিব।
স্পেসিফিক ট্রিটমেন্ট ফার্স্ট অ্যাটাকের সময় আমরা দিই হচ্ছে প্রেডনিসোলন 60 মিলিগ্রাম পার মিটার স্কয়ার পার ডে সিঙ্গেল মর্নিং অর ডিভাইডেড ডোজ ফর 6 উইক। তারপর হচ্ছে 40 মিলিগ্রাম পার মিটার স্কয়ার পার ডে সিঙ্গেল মর্নিং ডোজ অন অল্টারনেট ডে ফর অ্যানাদার 6 উইক। তাহলে আমরা মোট 6 উইক 12 উইক আমরা তাকে স্টেরয়েড দিচ্ছি, তার মানে 3 মাস। এটা হচ্ছে ফার্স্ট অ্যাটাকে। আর রিল্যাপস যখন নিয়ে আসবে তখন আমি আগে তার ইনফেকশন কন্ট্রোল করব, করে তারপরে প্রেডনিসোলন দিব। ফার্স্ট অ্যাটাকেও কিন্তু আমার ইনফেকশন থাকলে কিন্তু আমি প্রেডনিসোলন দিব না, ইনফেকশন ট্রিটমেন্ট করে তারপরে আমি স্টেরয়েড স্টার্ট করব। রিল্যাপস আসলে প্রেডনিসোলন 60 মিলিগ্রাম পার মিটার স্কয়ার পার ডে সিঙ্গেল মর্নিং ডোজ টিল ইউরিন ইজ প্রোটিন ফ্রি ফর 3 কনজিকিউটিভ ডে। যখন তার রেমিশনে যাবে, আমি তোমাদেরকে বলছি যে রেমিশন মানে হচ্ছে তার 3 কনজিকিউটিভ ডেতে যখন ইউরিনটা প্রোটিন ফ্রি হবে আমরা সেটাকে রেমিশন বলি। রেমিশনে যাওয়ার পরে আমরা তাকে 40 মিলিগ্রাম করে দিব মিটার স্কয়ার পার ডে সিঙ্গেল মর্নিং ডোজ ফর 4 to 6 উইকস, সাধারণত 4 উইকস দিলেও হয়। ম্যাডাম এই ডোজ গুলো কি শুধু বাচ্চাদের জন্য নাকি বড়দের জন্য? হ্যাঁ, বাচ্চাদের জন্য। আমরা যা বলবো সব বাচ্চাদের জন্য। এবং বাচ্চাদের কমনলি যেটা সেটা হচ্ছে মিনিমাল চেঞ্জ ডিজিজ। এই মিনিমাল চেঞ্জ ডিজিজটা হচ্ছে খুব সেনসিটিভ টু স্টেরয়েড। স্টেরয়েড দিলেই সে ভালো হয়ে যায়। যদি স্টেরয়েড দিলে দেখা যায় যে রেসপন্স করছে না, তখন আমাদেরকে চিন্তা করতে হয় যে এটা আদার দেন মিনিমাল চেঞ্জ ডিজিজ। এবং মিনিমাল চেঞ্জ ডিজিজের প্রগনোসিস খুব ভালো। সাধারণত আমরা এখানে তার রেসিডুয়াল কোনো রিনাল ফাংশনে কোনো ধরনের কোনো ইম্পেয়ারমেন্ট হয় না। সে 18-20 বছর সেকেন্ড ডিকেডের পরে সে পুরোপুরি ভালো হয়ে যায়, আর রিল্যাপস তার হয় না। কিন্তু তাকে আমাদের ভালো করে কাউন্সিলিং করে দিতে হয় যে সেইভাবে মাঝে মাঝে ফুলবে, কিন্তু তার কিডনি কিন্তু ভালো থাকে, এটা তাকে খুব ভালো করে বুঝিয়ে দিতে হবে। নেফ্রোটিক সিনড্রোম মিনিমাল চেঞ্জ ডিজিজে কিডনির কোনো ক্ষতি হয় না, শুধুমাত্র তার গ্লোমেরুলার যে বেসমেন্ট ফিল্ট্রেশন ব্যারিয়ার আছে সেটা দিয়ে তার অ্যালবুমিনটা বেশি বেশি লস হয়ে যাওয়ার কারণে তার ইডিমা হয়, হাইপারলিপিডেমিয়া হয়, ইডিমাটা হয়। এবং স্টেরয়েড দিলে পরে সে খুব ভালো রেসপন্স করে। আর কমপ্লিকেশন আমি অলরেডি বলে ফেলছি, একটা হচ্ছে ইনফেকশন আর একটা হচ্ছে থ্রম্বো এম্বোলিজম। ইনফেকশন কিসে কিসে হয়? একটা হচ্ছে নিউমোনিয়া, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস, সেলুলাইটিস, এগুলো হচ্ছে কমপ্লিকেশন অফ নেফ্রোটিক সিনড্রোম। আর থ্রম্বো এম্বোলিজম কোথায় কোথায় হতে পারে? লাংসে হতে পারে, তার লোয়ার এক্সট্রিমিটির ভেইনগুলোতে হতে পারে, এছাড়া ব্রেইনে হতে পারে, স্ট্রোকের ফিচার নিয়ে আসতে পারে। ম্যাডাম এখানে যে রেসপন্সটা ম্যাডাম হচ্ছে কিনা এটার জন্য কি আমরা কয়দিন ম্যাডাম ওয়েট করব? পুরো 6 উইক নাকি আরো কম? না, রেসপন্স তো হয়ে যায়। ওই যে আমি বললাম সাধারণত আদার কোজে যদি ম্যাডাম হয় তো সেক্ষেত্রে ম্যাডাম আমরা কতদিন মানে অবজার্ভ করব যে রেসপন্স হচ্ছে কিনা? আমরা 4 উইকস অবজার্ভ করব। সাধারণত 4 উইকস এর মধ্যে রেসপন্স করে যায়। যদি 4 উইকস এ রেসপন্স করলো না, তারপর আরো 4 উইকস আমরা ওয়েট করলাম। 8 উইকস এর মধ্যে যদি রেসপন্স না করে তখন আমরা স্টেরয়েড রেজিস্ট্যান্ট নেফ্রোটিক সিনড্রোম, এবং তখন আমরা তাকে রেনাল বায়োপসি করব। এটা আমাদের দরকার পড়ে না, কারণ যেহেতু বাচ্চাদের মোস্ট অফ দ্য কেস ডিউ টু মিনিমাল চেঞ্জ ডিজিজ হচ্ছে স্টেরয়েড রেসপন্সিভ। স্টেরয়েড শুরু করার পরেই সে অল্প কিছুদিনের মধ্যেই রেমিশনে চলে যায়। তোমাদের সময় মনে হয় শেষ না? ঠিক আছে, আজকে তাহলে থাক। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম লেকচার স্লাইডের একটা কপি। আচ্ছা ঠিক আছে, আমাকে একটা ইমেল দিও। দিতে পারলে ভালো হতো। আমাকে ইমেল দিও, ইমেলটা পাঠিয়ে দিও। নাকি ইয়েতে ওই যে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব? জি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলাম। হোয়াটসঅ্যাপ গ্রুপে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জি ম্যাম, ধন্যবাদ ম্যাম। ঠিক আছে ঠিক আছে, আমি লিভ করলাম। ম্যাডাম একটা কোশ্চেন ছিল ম্যাডাম। হ্যাঁ বলো। ম্যাডাম এই কন্ডিশনগুলো স্টেরয়েডে কেন রেসপন্স করে? ম্যাডাম এগুলো কি কোনো ইনফ্ল্যামেটরি কন্ডিশন? এটা তো ওই যে তুমি তাহলে তো প্যাথোজেনেসিসে যেতে হবে। এই যে এখানে কি হয়, দেয়ার আর সাম ইমিউন অর নন ইমিউন ইনসাল্ট টু দ্য পোডোসাইট। তো স্টেরয়েড দিলে কি হয়, স্টেরয়েড এখানে এইটাকে এই জায়গাটাতে গিয়ে হল্ট করে দেয়, করে তার এই যে প্রোটিনিউরিয়া আছে সেটাকে বন্ধ, তখন প্রোটিনিউরিয়াটা বন্ধ হয়ে যায়, এই জন্য স্টেরয়েডের রেসপন্স করে।
থ্যাংক ইউ ম্যাম। ম্যাম একটা কোয়েশ্চেন। হ্যাঁ বলো। ম্যাম রেনাল ফেলিওর ম্যাম ফেসে কেন ইডিমা হয় অথবা কিভাবে হয়? কোনটা? রেনাল ফেলিওরে ফেসে কিভাবে ইডিমা হয়? ফেসে কিভাবে ইডিমা কিভাবে হয় আমি তো বললাম। ফেসে কেন হয় ম্যাম? হ্যাঁ ফেসে কেন আগে আসে এটা জানা নাই, হ্যাঁ হ্যাঁ আমার জানা নাই, এটা এখনো কারোরই জানা নাই। ইডিমা কেন হচ্ছে এটা তো বুঝতে পারছো। এখানে কিন্তু তোমার অন্যান্য যে কজ গুলো আছে যেমন কার্ডিয়াক কজ, লিভার কজ, হ্যাঁ, তারপর বাচ্চাদের আমরা যেটা সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন, হ্যাঁ, এটা তফাৎ হচ্ছে এখানে তার ইন্ট্রাভাস্কুলার ভলিউম, ইন্ট্রাভাস্কুলার স্পেসে কলয়েড অস্মোটিক প্রেসারটা কমার কারণে ইডিমা হচ্ছে। ফেসে কেন হয়? ফেসে তো আসলে লুজ অ্যারিউলার টিস্যু বেশি, ওখানে এই জন্য তোমার ফ্লুইড অ্যাকুমুলেশনটা আগে হয় এবং দেখা যাচ্ছে এই রেনাল কজে সবার আগে ফেসে আসে। আর কোনো কোয়েশ্চেন আছে? ঠিক আছে, আমি লিভ করলাম। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম, ভালো থেকো। এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।